This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর রাখবো। ভারত কোনো ধর্মশালা নয়, গোটা বিশ্বের সমস্ত উদ্বাস্তুদের এখানে আশ্রয় দেওয়া যায় না। ভারতের রোহিঙ্গা সমস্যার মধ্যেই বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এই মুহূর্তের সবথেকে বড় খবর, ভারত কোনো ধর্মশালা নয়, গোটা বিশ্বের সব উদ্বাস্তুদের এখানে আশ্রয় দেওয়া যায় না। রোহিঙ্গা সমস্যার মধ্যেই বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন। অনির্বাণ দা, কি প্রসঙ্গে সুপ্রিম কোর্টকে এত বড় পর্যবেক্ষণ জানাতে হলো? দেখো দীপ, ভারতকে ধর্মশালা মনে করা এক ধরনের লোকের কীরকম অভ্যেসে পরিণত হয়েছে। 2015 সালে এক ব্যক্তি ম্যাড্রাস পুলিশের হাতে ধরা পড়েন, ম্যাড্রাস পুলিশের কিউ ব্রাঞ্চের হাতে। কিউ ব্রাঞ্চ মানে একেবারে পশ্চিমবঙ্গের সিআইডির সমতুল্য। এখানে আমরা যাকে সিআইডি বলি, ঠিক সেটাই চেন্নাইতে বলা হয় বা ম্যাড্রাসে বলা হয়, তামিলনাড়ুতে বলা হয় সেটাকে কিউ ব্রাঞ্চ। তো সেই কিউ ব্রাঞ্চের হাতে তিনি ধরা পড়েন কেননা তাকে বিদেশি নাগরিক সন্দেহে গ্রেফতার করা হয় এবং যার এদেশে বসবাসের যথেষ্ট পরিচয়পত্র নেই। ক্রমশ ইনভেস্টিগেশনে এগোতে এগোতে প্রমাণিত হয় তিনি এলটিটি অপারেটিভ এবং তিনি শ্রীলঙ্কাতে একেবারে তামিল গেরিলাদের যখন শ্রীলঙ্কার সরকারের সঙ্গে যুদ্ধ চলছে 2009 সালে, সেই যুদ্ধে অংশগ্রহণ করা একজন এলটিটি জঙ্গি। এরপর ডিউ প্রসেসে, অর্থাৎ যেভাবে আমাদের দেশে বিচার পদ্ধতি এগোয় সেই পদ্ধতি মেনে 2015 ধরা পড়া ওই ব্যক্তি 2018 সালে 10 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ হয়। 2025 সালে, 10 বছর পূর্ণ হয়নি এখনো, 7 বছর হয়েছে, কিন্তু 2025 সালে তারই আবেদনের ভিত্তিতে চেন্নাই হাইকোর্ট নির্দেশ দেয় তাকে তার 3 বছর সশ্রম কারাদণ্ডের সাজা মুকুব হলো। 7 বছরে তিনি মুক্তি পাবেন, কিন্তু তাকে ইমিডিয়েটলি তার নিজের দেশ শ্রীলঙ্কায় ফিরে যেতে হবে। এরপরে ওই ব্যক্তি, অর্থাৎ তিনি প্রথমে চেন্নাই হাইকোর্টে মুভ করলেন তার সাজার মেয়াদ কমানোর জন্য। চেন্নাই হাইকোর্ট সাজার মেয়াদ কমিয়ে দিল, কিন্তু তাকে যেহেতু দেশে ফিরে যেতে বললো, মানে তার দেশে, সঙ্গে সঙ্গে ব্যক্তি চলে গেলেন সুপ্রিম কোর্টে। যে কি আপিল করলেন, তিনি তার দেশে ফিরলে, শ্রীলঙ্কা ফিরলে, যেহেতু তিনি এলটিটি অপারেটিভ জঙ্গি, ফলে সেই দেশের আইন অনুযায়ী তার বিচার হবে এবং তাতে তার প্রাণদণ্ডও হতে পারে। তিনি সামলে আনলেন তার অসুস্থ বউ, তার অসুস্থ শিশুর প্রসঙ্গ। তারা এদেশে ইতিমধ্যে চিকিৎসারত রয়েছে তাদের। অতএব দেশে ফিরলে তার প্রাণ সংশয় হতে পারে এবং তার পরিবার বিপন্ন হতে পারে। সেই মামলার শুনানি চলছিল কে রবীন্দ্র নাইডুর বেঞ্চে এবং তার সঙ্গে ছিলেন দীপঙ্কর দত্ত। দুই বিচারপতি শেষমেশ এই শুনানি শুনতে শুনতে যখন একের পর এক এমন সওয়ালে যখন তারা অবাক হয়ে যাচ্ছিলেন, জাস্টিস কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি জাস্টিস দীপঙ্কর দত্ত, তখনই জাস্টিস দীপঙ্কর দত্ত বলেন, দেশটা তো ধর্মশালা নয়, আপনার যদি ওই দেশে ফিরলে অসুবিধা হয়, তার লয়ারকে বলেন আপনার মক্কেলের যদি অসুবিধা হয় নিজের দেশে ফিরতে, অন্য কোনো দেশে যেতে বলুন। কিন্তু ভারত তো এমন একটা দেশ নয় যে পৃথিবী থেকে যে কেউ আসবে, যে কোনো দেশ থেকে যে কেউ আসবে আমাদের দেশে তাদেরকে থেকে যাওয়ার জন্য এবং পার্মানেন্টলি থেকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে হবে, তাও একজন এলটিটি জঙ্গি যাদের হাতে আমাদের দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী খুন পর্যন্ত হয়েছেন। তিনি আমাদের দেশের সর্বোচ্চ আদালতের কাছে আশ্রয় চাইছেন স্ত্রী এবং বউয়ের অসুস্থতার কথা বলে। আর কি বলে, তিনি তার দেশে ফিরলে মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে পারেন বা তিনি তার দেশের ভিতরে যে বিচার পদ্ধতি আছে সেই বিচার পদ্ধতি অনুযায়ী তার গুরুতর সাজা হতে পারে। এই ছুতোই তিনি দেশে থেকে যাওয়ার চেষ্টা করছিলেন। কয়েকদিন আগে রোহিঙ্গা শরণার্থীদের ফেরানোর প্রসঙ্গেও কিন্তু একই রকমভাবে বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ ঠিক একইভাবে বলেছিল দেশটা ধর্মশালা নয়। কিন্তু এটা বারবার মনে করাতে হচ্ছে, যখন জঙ্গিরা পর্যন্ত এদেশে দোষী সাব্যস্ত হওয়ার পরে অন্য দেশে যাওয়ার বদলে, নিজের দেশে ফিরে যাওয়ার বদলে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যাচ্ছে, এদেশে তাকে থাকতে দিতে হবে এমন অদ্ভুত আবদার জানিয়ে। দীপ, অনির্বাণ দা, অনেক ধন্যবাদ।